রূপার স্বামী নিখোঁজ হয়েছে প্রায় 15 বছর। এতগুলো বছর পেরিয়ে গেলেও রূপার ভালোবাসা এক বিন্দু কমেনি। সে আজও তার স্বামীর ফেরার অপেক্ষাতেই ছিল, কিন্তু শেষমেশ সন্তানের মুখের দিকে তাকিয়ে আর পরিবারের চাপে পড়ে সে যেই না আবারও বিয়ে করতে রাজি হয় আর নতুন করে জীবন শুরু করতে যায়, ঠিক সেই সময় রূপার জীবনে ধূমকেতুর মতো এসে হাজির হয় তার অতীতের ভালোবাসা, অর্থাৎ তার সেই হারিয়ে যাওয়া স্বামী। এবার রূপা কি করবে? সবকিছু ছেড়ে ছুড়ে সে কি তার অতীতের ভালোবাসা তার স্বামীর কাছেই ফিরে যাবে, নাকি স্বামী এবং অতীত ভুলে বিয়ে করে নতুন জীবন শুরু করবে? শেষ পর্যন্ত রূপা কাকে বেছে নিবে? তাছাড়া কেনই বা তার স্বামী তাকে ছেড়ে চলে গিয়েছিল, আর এই 15 বছর ধরেই বা সে কোথায় ছিল? চলুন সেটাই দেখে আসা যাক আজকের গল্প ধূমকেতুতে। শুরুতেই ভানু নামের একজনকে দেখা যায়। ভানু বরফে ট্রেনিং করছিল। দৃশ্য আসে ভানুর বন্ধু যোগেশের কাছে। কিছু লোক তাকে ধরে রেখেছে। সে জিজ্ঞেস করে ভানু কোথায়? একটা লোক বলে, তোমার সেটা জানার প্রয়োজন নেই, আপাতত এই চিঠিটা পড়তে পারো। এরপর যোগেশ সেখানকার লেখাটা পড়ে। অন্যদিকে ভানুকে চিফ ডেকে বলে, তুমি সামনে নিজের ফ্যামিলির সাথে দেখা করবে, নিজের স্ত্রীকে দেখবে, তাদের সাথে সময় কাটাতে গিয়ে আবার দুর্বল হয়ে পড়বে না তো? ভানু বলে না। চিফ বলতে থাকে, তুমি যদি চাও আমি তোমার পাওনা টাকাটা তোমার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি, কি বলো? ভানু তখন বলে, এটাই আমার শেষ আর্নিং চিফ। আমার বাড়িতে আমার মা বাবা স্ত্রী ছাড়া আরো অনেকেই আছে যাদের আমি আমার পরিবার মনে করি। এই কথা বলে ভানু তার বিয়ের রিংটা খুলে দিয়ে দেয় চিফকে। এদিকে যোগেশকে সেই লোকটা বলে, তোমাকে যতটুকু বলা হয়েছে তার বাইরে কিছুই জিজ্ঞেস করবে না, আর ইনস্ট্রাকশন অনুযায়ী সব কাজ করবে, এর বাইরে কিছু করতে যাবে না। যদি এসব কথা না মানো তাহলে তুমি মরবে, আর সাথে ভানুও, বুঝলে? যোগেশ তখন বেশ ভয় পেয়ে বলে, ওকে ঠিক আছে। তখন তাকে জিজ্ঞেস করা হয়, তার কি কোনো প্রশ্ন আছে? যোগেশ তখন বলতে থাকে, আচ্ছা এত এত হোটেল থাকতে আমার বাড়িই কেন? লোকটা জানায়, কারণ ভানু থাকতে চেয়েছে তাই। এদিকে চিফ ভানুকে বলে, 28 অক্টোবর রাজমন্দির ময়দানে ঠিক 10:55 ঢুকবে মিনিস্টার কনভে, তবে সেখানে যাওয়ার রাস্তাটা অনেক সরু। ভানু তখন বলে, তাহলে হেঁটে যেতে 7 মিনিট সময় লাগবে, তাই তো? চিফ বলে, হ্যাঁ। এই মিশনের জন্য তোমার হাতেও মাত্র 7 মিনিট থাকবে। ভানু বলে, না, বরং এটাই আমার লাইফের ফাইনাল 7 মিনিট হবে। এসব কথা শুনে চিফ বলতে থাকে, আমি গত 15 বছর ধরে এই ফিল্ডে কাজ করছি, কিন্তু তোমার মতো কমিটেড আমি আর কাউকেই দেখিনি। আমার এটা ভেবেই খারাপ লাগছে যে আমি আর তোমাকে দেখতে পাবো না, কিন্তু একইভাবে আমার অনেক গর্বও হচ্ছে, বিশ্বাস করো, কারণ তোমার মতো একজন সাহসী মানুষকে আমি ট্রেন করেছি। আজকাল মানুষ বেঁচে থাকার লড়াই করতে গিয়ে মারা যায়, কিন্তু সত্যিকারের সাহসী মানুষ জীবনে একবারই মারা যায়, তাও নিজের দেশের জন্য। তো এবার বিদায় নিয়ে ভানু বেরিয়ে পড়ে তার গন্তব্যে। ভানুকে দেখা যায় এক বৃদ্ধ লোকের বেশে। সে এই বেশ ধারণ করেছে যাতে তাকে কেউ চিনতে না পারে। দেখা যায় ভানু চলে আসে যোগেশের বাড়ি। যোগেশ তো ভানুকে দেখেই বেশ ভয় পেয়ে যায়, আর বলে, তোমার জন্য আমি হোটেলে রুম দেখে দেই, সেখানে তুমি একটু ভালো মতো থাকতে পারবে। ভানু এর উত্তরে বলে, না, আমি এখানেই থাকবো। যোগেশ বলতে থাকে, দেখো আমি তো এখানে থাকবো না, আমি চলে যাব। তখন কি করবে? ভানু বলে, তাতে কি, তাও আমি এখানেই থাকবো, আমি একা থাকতে পারি, কোনো সমস্যা নেই। যোগেশ বলে, এখানে এভাবে থাকা অ্যালাউড না। ভানু বলতে থাকে, অ্যালাউড না মানে? যোগেশ তখন একটু ভয়ই পেয়ে যায়, আর বলে, আমি দেখেছি তোমার কাছে বন্দুক আছে। ভানু এর উত্তরে বলে, আমি এটা নিরাপত্তার জন্য রেখেছি। আসলে এই যোগেশ তো এখনো জানে না যে সেই ভানু। তার এই বেশ দেখে সে তাকে চিনতেই পারেনি, তাই সে তাকে বারবার জিজ্ঞেস করে, কে তুমি? আমার তো কোনো দাদু নেই, আর ছিলও না কখনো, তাহলে তুমি কে? ভানু বলে, ঠিক বলেছিস, কেউ নেই, কিন্তু এখন থাকবে। এখন থেকেই দাদু থাকবে এখানে কিছুদিন, তারপর আবারও গায়েব হয়ে যাবে। যোগেশ তখন বুঝতে পারে এটা ভানু, আর এটা বুঝতে পেরেই তো সে কান্না করে দেয়, আর বলে, ভানু তুমি আমাদের ভানু, তাই না? আসলে ভানু আর যোগেশ খুবই ভালো বন্ধু ছিল, তাই যোগেশ ভানুকে এতদিন পর দেখে কান্নায় ভেঙে পড়ে। ভানু আর যোগেশের পর তাদের অতীতের গল্প করতে শুরু করে। ভানু বলে, আমার জন্য তুই পানির পাইপ দিয়ে উঠেছিলি, রূপাকে চিঠি দিবি বলেছিলাম, তার জন্য তোর পাটাই ভেঙে গিয়েছিল। তোর পায়ের এই অবস্থার জন্য আমার অনেক খারাপ লাগে, আই এম রিয়েলি সরি রে। যোগেশ তখন বলে, আরে সরি বলিস না তো, আমি খুব খুশি হয়েছি রূপার কাছে তোর চিঠিটা পৌঁছে দিতে পেরে, আর ওই চিঠির জন্যই তো তুই তাকে বউ হিসেবেও পেয়ে গেলি, এটাই আমার কাছে অনেক। তোর জন্য তো লাকি ডে সেটা, তাই না? ভানু তখন বলে, লাকি ডে? দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় রূপা খুব রেগে আছে ভানুর প্রতি। ভানু বলে, সরি রূপা, কিন্তু চিঠিতে যা লেখা ছিল সব সত্যি। রূপা তখন বলে, চিঠিটা ভদ্রভাবেও দেওয়া যেত, শুধু শুধু বাবার সামনে এইসব কাহিনী করার কি দরকার ছিল?
ভানু তখন বলে আমি কিভাবে জানবো এরকম হবে, সরি আমি বুঝতে পারিনি, আমি এখন চলে যাব, কিন্তু উত্তরটা তো দিবে চিঠির। রূপা তখন জিজ্ঞেস করে কি দিব। ভানু বলে কি আবার, হ্যাঁ বলে দাও। তখন রূপার সাইকেলের চাকার বাতাস বেরিয়ে যায়। ভানু এটা দেখে মজা করে বলে বাহ, তোমার সাইকেল তো তোমার থেকেও বেশি স্মার্ট, তোমার আগেই উত্তর দিয়ে দিল। রূপা এই কথায় আরোই রেগে যায়, তাই ভানু তার রাগ ভাঙানোর চেষ্টা করে আর তাকে হ্যাঁ বলার জন্য রিকোয়েস্ট করে। আর একটা সময় দেখা যায় রূপাকে সে মানিয়েও নেয়। এই রূপা আর ভানুর খুব সুন্দর একটা সম্পর্ক ছিল অতীতে। দৃশ্য এখান থেকে চলে আসে বর্তমানে। ভানু তার বয়স্ক সাজটা থেকে বেরিয়ে আসে। যোগেশ তখন বলে বাহ, এত কিছু তুই নিজেই ইউজ করিস একা একা? ভানু বলে হ্যাঁ, করতে হয়, আমি এত কিছু লাগাতে পারি যে তুই আমাকে সারাদিন দেখলেও চিনতে পারবি না। যোগেশ বলতে থাকে তুই যেখানে থাকিস সেখানে কি কাজ করিস? ভানু বলে আমার রুলস হচ্ছে আমাকে তুই কোনো রকম কোনো প্রশ্ন করতে পারবি না। যোগেশ এই কথা শুনে বলে আচ্ছা ঠিক আছে, করলাম না। ভানু এরপর বলে ছদ্মবেশ হচ্ছে পুলিশের চোখ এড়িয়ে আসার জন্য, কারণ তাদের কাছে আমার ছবি আছে। আর তো মাত্র কয়েকদিন, তারপরে এই লুকোচুরি খেলা শেষ। আমার 4 দিনের মধ্যেই মিশন শেষ হবে। আমি তোকে ছাড়া অন্য কাউকে বিশ্বাস করতে পারতাম না, তাই এসেছি তোর কাছে। আমার অনেক বড় ডিউটি আছে, তাই আমি ফিরে এসেছি আবারও। আর যোগেশ, আমি তোকে বিশ্বাস করে তোর কাছে হেল্প চাইছি। আমি জানি তুই আমাকে কখনো মানা করিসনি, আর এবারও করবি না। এরপর সে জানতে চায় রূপা কেমন আছে। যোগেশ তখন একটা বিয়ের কার্ড দেয়। ভানু জিজ্ঞেস করে কার বিয়ে। এরপরই সে কার্ড খুলে দেখে রূপার দ্বিতীয় বিয়ের কার্ড, কারণ প্রথম বিয়ে তো ভানুর সাথেই হয়েছে। যোগেশ তখন বলতে থাকে সম্পূর্ণ এলাকা জানে তুই মারা গেছিস, তাহলে রূপা কি আজীবন তোর পথ চেয়ে অপেক্ষায় থাকবে, যেখানে সবাই বলেছে তুই মারা গিয়েছিস? অবশেষে সে বিয়ে করতে যাচ্ছে, নতুন জীবন শুরু করতে যাচ্ছে। অনেক তো কষ্ট করলো, আর জানিস তোর বাবা নিজে এই বিয়েটা ঠিক করেছেন, একদম স্বেচ্ছায়। এরপর ভানু জিজ্ঞেস করে এই অনিন্দ মিত্রটাকে। যোগেশ জানায় নতুন ডিএম, এই কবছর হলো এসেছে। তোর মতো এত সুন্দর না হলেও ছেলেটা খুব ভালো, তাই তো তোর বাবা রূপার বিয়ে ঠিক করেছেন তার সাথে। ভানু এইসব কথায় বেশ রেগে যায়। যোগেশ তখন বলে এছাড়া আর কি করার ছিল কাকুর, তুই তো একটু তাদের দিকটা বোঝার চেষ্টা করবি নাকি? লোকাল খবরের কাগজে বেরিয়েছিল তুই নাকি 4 বছর আগেই মারা গেছিস, তাহলে রূপা কি তার সারাটা জীবন নষ্ট করে দিবে বল? ওরও তো জীবনে নিজের মতো করে বাঁচার অধিকার আছে, তাই না? এরপর সে বলে অনিন্দ খুব ভালো রে, রূপাকে সে অনেক ভালো রাখবে, প্লিজ মেনে নে সবটা, মেয়েটার জীবনটা সুন্দর হয়ে যাবে। ভানুর তখন রূপার সাথে বিয়ের পর কাটানো সেই মুহূর্তগুলো মনে পড়ে, কত ভালো ছিল তাদের সময়। রূপাকে একবার ভানু জিজ্ঞেস করেছিল আচ্ছা যদি আমাকে বিয়ে না করতে তাহলে কেমন ধরনের ছেলেকে তুমি বিয়ে করতে? রূপা বলে এটা এইভাবে বলা যায় নাকি, অবশ্যই ভালো কাউকে বিয়ে করতাম। ভানু বলতে থাকে তাহলে একটা উদাহরণ তো দাও। রূপা বলে এই যে যেমন শাহিদ কাপুর। ভানু এই কথা শুনে বলে তার থেকে তো আমি অনেক ভালো। আচ্ছা তাহলে আমাকে বিয়ে করলে কেন? রূপা বলে কেন আবার? বাঁচার জন্য। ভানু এটা শুনে জিজ্ঞেস করে মানে? রূপা বলে দেখো তুমি তো আমার পিছু ছাড়ছিলেই না, যদি আমি শাহিদ কাপুরকেও বিয়ে করতাম তুমি মুম্বাই চলে যেতে আমাকে বিরক্ত করার জন্য, তাই বিয়েটা করতে বাধ্য হলাম আর কি। ভানু তখন বলে শুধুমাত্র তা নয়, বরং আমি মরে গেলে ভূত হয়ে হলেও তোমার পেছনে পড়ে থাকবো, বুঝলে? বর্তমানে ভানু যোগেশকে বলে হ্যাঁ রে, মা কেমন আছে? যোগেশ জানায় প্রথমে তোর ভাইয়ের মৃত্যু, তারপর তোর মৃত্যুর খবর। এইসব সহ্য করার পর তোর মা কেমন থাকবে বলে মনে করিস তুই? ভানু বলে আমার কাছে অনেক টাকা আছে, আমার দাম কত হবে বলতে পারিস? এটাই হচ্ছে অপদার্থ ভানুর শেষ ইনকাম। যোগেশ বলে বারবার তুই শেষ শেষ করিস কেন রে, কি করতে যাচ্ছিস তুই? ভানু বলে আত্মঘাতী মিশন। আমি যে গ্রুপ নিয়ে কাজ করছি সেখানে যারা মিশনে বের হয় তারা আর কখনো ফিরে আসে না। দৃশ্য এখান থেকে চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় চিফ ভানুকে বলে এই গ্রামে বাচ্চারা মাইলের পর মাইল হেঁটে যায়, সরকারের কোনো হুঁশই নেই, কিন্তু ফেক আর অবৈধভাবে দেশে বর্ডার পাস করে মানুষ আসছে। যেখানে নিজ দেশের অবস্থা খারাপ সেখানে আরো মানুষ আনা হচ্ছে। এই সব কিছুর মাধ্যমে সাধারণ মানুষ সাফার করছে। সরকারের এই ব্যাপারে জানা উচিত। সবাই তো আর চুপ থাকার জন্য জন্ম নেয়নি, কেউ কলমে প্রতিবাদ করবে তো আবার কেউ বন্দুকের নলে প্রতিবাদ করবে। এই সব শুনে যোগেশ বলে তার মানে তুই টেররিস্ট গ্রুপে আছিস? ভানু এর উত্তরে বলে ইস্ট ইন্ডিয়া কোম্পানিও কিন্তু প্রতিবাদী জনতাকে টেররিস্টের তকমা দিয়েছিল। তার পরের কাহিনী তো তোর জানাই আছে, সেটা নিশ্চয়ই বলে দিতে হবে না। যোগেশ বলে কিন্তু তুই তো কখনো পলিটিক্স নিয়ে আগ্রহী ছিলি না, তাহলে হঠাৎ করে কেন, কি এমন হয়েছে? ভানু বলে তোর মনে আছে অক্টোবরের 2 তারিখ 2007 সালের সন্ধ্যার কথা? সেদিন বাবার ফেয়ারওয়েল ছিল। ভাই রবি হঠাৎ করেই প্রোগ্রাম থেকে বাইরে যায় কেক কিনতে।
এবার দৃশ্য চলে যায় সেদিনের ফ্ল্যাশব্যাকে, যেখানে ভানুর বাবা স্পিচ দিচ্ছিল তার সব স্টুডেন্টদের উদ্দেশ্যে। স্পিচ শেষে ভানুর বাবা দেখে রাস্তায় তার প্রিয় কেকটা পড়ে আছে। সেখানে রক্তেরও ছোপ দেখে ভানুর বাবা। সেটা অনুসরণ করে গিয়ে দেখতে পায় তার ছেলে রবিকে কেউ হত্যা করে গেছে। রবিকে কে খুন করেছে সেটা সবাই জানতো, আর ভানুর বাবাও জানতো। তাই পুলিশকে ভানুর বাবা বলে, আমার ছেলেকে কে খুন করেছে আপনি ভালো করেই জানেন, যান আর তাকে গিয়ে গ্রেফতার করে আনুন। কিন্তু পুলিশ গড়িমেশি করে আর বলে, আচ্ছা বুঝেছি, এবার একটু চা কফি খান। ভানুর বাবা এসব দেখে খুবই রেগে যায় আর বলে, চুপ কর, আমি তোকে বলেছি আমার ছেলের খুনিকে গ্রেফতার করতে, তা না করে আমাকে চা কফি অফার করছিস। পুলিশ তখন বলে, আমার কথাটা ঠান্ডা মাথায় আগে শুনুন তো। ভানুর বাবা বলে, 4টা দিন হয়ে গেছে, আমি আর কোনো কথাই শুনবো না, এখনই আমার ছেলের হত্যাকারীকে চাই। পুলিশ বলে, আমার ডিউটি আছে স্যার, বোঝার চেষ্টা করুন। ভানুর বাবা বলে, ডিউটি? এই ডিউটি করতে লজ্জা করছে না? ঘরে ছেলে সন্তান নেই, সন্তান হারানো বাবার ভেতরের আর্তচিৎকারটা কি বুঝতে পারো না? পুলিশ বলে, স্যার আমি বুঝি বলেই হাত জোর করে আপনাকে রিকোয়েস্ট করছি, ভানুকে বাঁচাতে চাইলে বলুন পালিয়ে যেতে, না হলে স্যার তাকেও কেউ রক্ষা করতে পারবে না, আমাকে মাফ করবেন, এর বেশি আমি কিছু বলতে পারবো না, আমার মুখ বন্ধ করে রাখা হয়েছে। বর্তমানে ভানু যোগেশকে বলে, বাবা আমাকে সাবধান করার সুযোগটা পায়নি। মিস্টার নিখিল টি এস্টেট ম্যানেজার, আমাকে সে কিছু টাকা দিয়ে রিকোয়েস্ট করে বলল, আর জেদ করিস না ভানু, চলে যা। লোকটা আমাকে ভালোবাসতো, আমাকে যাওয়ার সময় বলেছিল পৌঁছে তাকে একবার কল করে জানাতে। সেই রাতেই নাকি তার আমাকে না হলে খুন করত। লোকটার ভুল ছিল, আমাকে তার কার দিয়ে ড্রপ করেছিল স্টেশনে, আমি তাকে কল করেছিলাম, তারপর জানতে পারি সব শেষ। যোগেশ বলে, হ্যাঁ তোকে হেল্প করাতেই তাকে তারা হত্যা করে টুকরো টুকরো করে রেখে যায়। তারপর তারা শুরু করে তোর খোঁজ। তোর চেনা জানা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাইকে ধরে জিজ্ঞেস করতো তোর ব্যাপারে, তাদের মারপিটও করেছে অনেক। সে যে কি টর্চার কি বলবো তোকে। ভানু বলে, যাক তুই আর আমার কাজ নিয়ে বেশি ভাবতে যাস না, শুধু এতটুকু মনে রাখিস আমি সাধারণ ছেলে থাকতে আমার পরিবারের জন্য যা করতে পারিনি তা আমি এখন করতে পারবো, আমি আমার দায়িত্ব পালন করতে পারবো। ভদ্রভাবে আমার বাবা সূর্য সিংহ বেঁচে কি পেলেন তার জীবনে, কি পেলেন বল? দেখবি মুভিতে হিরো ভিলেনকে টুকরো করে মারলেও সে হিরোই থাকে, কিন্তু বাস্তবে তাদের মতো আমাদেরকে হিরো না ডেকে টেরোরিস্ট ডাকা হয়। যোগেশ বলে, তুই এত বাহাদুর ভানু, আমি তো এখনো একটা ভীতুই আছি। ভানু বলে, তুই ভীতু কোথায় আছিস? আমার মতো একটা টেরোরিস্টকে তোর বাড়িতে আশ্রয় দিলি, এটা কম সাহসের কথা নাকি? যোগেশ বলে, সেটা তো তুই জোর করে থাকতে চাইলি তাই, আর কোনো অপশন আছে নাকি? ভানু বলে, আছে, তুই চাইলে আমি এখনই চলে যেতে পারি। যোগেশ তখন বলে, আরে আমি সেটা বুঝাতে চাইনি, রাগ করিস না। ভানু এরপর বলে, ঠিক আছে ভেতরে চল, আমার লোকজন ইশারা করছে। যোগেশ বলতে থাকে, তোর লোকেরা কোথায়, দেখতে পাচ্ছি না তো। ভানু বলে, আরে আছে, তারা সব সময় নজরে রাখছে আমাকে, ভেতরে চল। আর এখানে লাল রঙের কাপড় ঝুলে থাকা মানে আমি ভেতরে, আর সবুজ মানে আমি বাইরে, বুঝলি? যোগেশ বলে, ও ওকে। দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় ভানু রূপাকে বলে, আমার অবস্থাও যদি শেষে রবির মতো হয় তুমি কি করবে? রূপা বলে, ভানু তুমি প্লিজ এসবে ঢুকো না। ভানু বলে, দেখো এতগুলো শ্রমিকের মজুরি আটকে আছে, তারা না খেয়ে মারা পড়বে, তাই তো তাদের পাশে দাঁড়াতে গিয়েছিলাম। রূপা বলে, আর আমাদের পাশে কে দাঁড়াবে? তখন ভানু একটা কবিতা বলে, যা শুনে রূপা আর ভানু দুজন একসাথে কাঁদে। বর্তমানে আজ ভানু বুড়ো লোক সেজে আসে তার বাবার সাথে দেখা করতে। সূর্যকে ভানু বলে, আমি ইন্দ্রনাথ, আর আপনি কে? সূর্য বলে, আমি সূর্য সেন। ভানু বলতে থাকে, আপনার নামটা বেশ চেনা চেনা মনে হচ্ছে। সূর্য তখন বলতে থাকে, আমি এখানে 47 বছর ধরে আছি। ভানু তখন জিজ্ঞেস করে, আচ্ছা আপনি কি বাংলা টিচার? সূর্য জানায়, হ্যাঁ 10 বছর আগে ছিলাম। আর আপনি? ভানু বলে, আমি এখানকার রেগুলার ভিজিটার, তবে এইবার আমি বেশ কিছুদিন পরে এসেছি। এখানে জার্নি করাটা খুব ক্লান্তিকর, তাই আমি আর আসবো না। এরপর সে বলে, আমার মনে পড়েছে আপনি আমার বড় নাতি শুভঙ্করকে পড়াতেন। সূর্য বলে, হ্যাঁ সে আমার বড় ছেলে রবির সাথে পড়তো। এরপর ছদ্মবেশী ভানু জিজ্ঞেস করতে থাকে, তো রবি এখন কি করে? সূর্য তখন জানায় সে আর বেঁচে নেই। এই কথা বলে সূর্য উঠে চলে যায়। ভানু তখন মনে করে তার অতীতের কিছু কথা, যেখানে সকাল সকাল সূর্য এসে তার 2 ছেলেকে ঘুম থেকে ওঠার জন্য বকাবকি করছিল। বর্তমানে ঘুম থেকে উঠে যোগেশ দেখতে পায় ভানু বুড়ো সেজে বসে আছে। ভানু বলে, আমি আজ বাবার সাথে কথা বলে এসেছি। বৃষ্টি ছাড়া বাবা কখনো তার মর্নিং ওয়াক মিস করতো না, আজও তার ব্যতিক্রম হয়নি। বাবা এখনো আগের মতো আছে, সে স্কুলের পাশের সিটে বসেছিল। বাবাকে আজ ফলো করেছিলাম আমি। তুই জানিস বাবার শরীরটা অনেকখানি ভেঙে গেছে। যোগেশ বলে, বয়সের সাথে এমনটা হয়ই রে। ভানু বলে, না যোগেশ, এটা বয়সের জন্য হয়নি। দেখা যায় এরপর একদিন যোগেশ ডেকে আনে সূর্যকে আর তাকে বলে, ভানুর নামে একটা পার্সেল এসেছে স্যার,
আপনি এটা কাউকে বলবেন না। আমি ভেবেছিলাম বেশি দরকারি না হলে আমি ছিঁড়ে ফেলে দিব। সূর্য তখন জিজ্ঞেস করে, কি আছে তাতে? যোগেশ জানায় 25 লাখ টাকা ক্যাশ। এখানের খবরের কাগজে যা বেরিয়েছিল যে ভানু 4 বছর আগে মারা গেছে তা ভুল। সূর্য এই কথা শুনে অবাক হয় আর বলে, মানে? যোগেশ বলে, না না স্যার, সে এখন আর বেঁচে নেই, তবে এতগুলো বছর তার কাজের টাকাগুলো তার কোম্পানি পাঠিয়েছে, আমি দিচ্ছি, নিয়ে যান, বিয়েতে কাজে আসবে। তারপর যোগেশ টাকাগুলো দিয়ে বলে, একসাথে আমি কখনো এত টাকা দেখিনি, লোভ হয়েছিল যে রেখে দেই কিছু, কিন্তু পরে ভাবলাম ছেলেটা মারা গেছে যখন, টাকা রেখে কি করব। সূর্য তখন বলে, লোভ তো সবার মধ্যেই থাকে যোগেশ, দেখছো না আমি কেমন মরা ছেলের টাকাগুলো পেয়ে স্বস্তি পাচ্ছি, ঋণের হাত থেকে বাঁচতে পারবো বলে। যাই হোক, তার আসা চিঠিটা আমার লাগবে না, টাকাগুলো আমি নিয়ে যাচ্ছি, আর চিঠিটা পেলে পুড়িয়ে দিও, যেন কেউ জানতে না পারে, এমনকি রূপাও না। সূর্যের পর চোখের পানি মুছতে মুছতে সেখান থেকে চলে যায়। যোগেশও তখন খুব কাঁদে। অন্যদিকে আজ বুড়ো সেজে ভানু এসে বসে রূপার পাশের একটা সিটে। রূপা সেখানে অপেক্ষা করছিল অনিন্দর জন্য। অনিন্দ এসে রূপাকে বলে, এরা আমার বন্ধু, আমাদের বিয়ের জন্য এসেছে। রূপা তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা বসুন। সেরপর ছদ্মবেশী ভানুকে বলে, স্যার আমরা কি এই সিটটা নিতে পারি? ভানু বলে, তখন রূপা তার বিয়ের কাপড়টা ব্যাগে নিচ্ছিল। ভানু সেটা টাচ করে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে। তার মনে পড়ে যাচ্ছিল রূপার সাথে কাটানো প্রতিটা মুহূর্তের কথা। তাদের বিয়ের সময় রূপা আর তার চোখে কত স্বপ্ন ছিল, আর আজ রূপা অন্য কারো হতে চলেছে, সেটাও ভানুকে নিজের চোখে দেখতে হচ্ছে। তার কষ্টটা সে একাই বুঝতে পারছে। রাতে রূপাকে সূর্য বলে, আমি কিছু কথা তোমাকে বলতে চাই। রূপা জিজ্ঞেস করে, কি ব্যাপার বাবা, কিছু হয়েছে? সূর্য বলে, দেখো আমি চাই এটা তোমার আর আমার মধ্যেই থাকুক। তুমি আজ পর্যন্ত আমাদের কাউকে ভানুর ছবিতে মালা পরাতে দাওনি। আমি জানি তোমার মধ্যে কোথাও এখনো সেই আশা আছে যে ভানু হয়তো বেঁচে আছে, কিন্তু এখন তুমি নিজের নতুন জীবন শুরু করছো। তাই আমি চাই আর ভানুর পথ চেয়ে অপেক্ষায় থেকো না, পেছন ফিরে তাকিয়েও দেখো না। আজ তুমি মুক্ত ভানুর সমস্ত স্মৃতি থেকে। রূপা বলে, মানে? সূর্য বলে, মানে আমি আজ একটা পোস্টের মাধ্যমে নিশ্চিত হয়েছি ভানু 1 বছর আগে মারা গেছে, সে আর বেঁচে নেই। রূপা বলে, কিভাবে কি হয়েছে? সে তো নিখোঁজ ছিল, পেপারে মৃত্যুর খবর ছাপলেও আমি জানতাম সে বেঁচে আছে, তবে এখন আমি জানতে চাই সব কাহিনী। সূর্য বলে, দেখো কিভাবে কি হয়েছে তা খোঁজার চেষ্টা করো না। আমি তার চিঠিটা আনার সাহস করতে পারিনি, কারণ আমার স্ত্রী খুব কষ্টে সত্যটা আজও মানতে পারিনি। তাই চিঠি পড়লে সে দ্বিতীয়বারের মতো ভেঙে পড়তো। আমি ভেবেছিলাম তোমাকেও বলবো না, কিন্তু এটা জানা প্রয়োজন তোমার, নতুন জীবন মুক্ত হয়ে শুরু করার জন্য। মাঝে মধ্যে আমাদের বাড়ি এসো দেখা করতে, কারণ তুমি তো ভানুরই একটা অংশ আমাদের কাছে। রূপা তখন কিচ্ছু না বলে উঠে চলে যায়, আর সূর্য বসে বসে কান্না করে। রাতে ভানু যোগেশকে জিজ্ঞেস করে, বাবাকে টাকা দেওয়ার পর বাবা কি বললেন? যোগেশ বলে, আর কি বলবেন, আমি দিয়েছি আর উনি ব্যাগে করে নিয়েছেন। আমাকে বললেন যেন কাউকে না বলি, কারণ রূপার বিয়ে আসছে সামনে। ভানু এটা শুনে বলে, অনিন্দ রূপাকে খুশি রাখবে তাই তো? যোগেশ বলে, ভানু তখন বলে, দেখে বেশ ভালো ভদ্রই মনে হয়েছে। যোগেশ এই কথা শুনে বলতে থাকে, চিন্তা করিস না, সে সবার খেয়াল রাখছে, তাছাড়া বাচ্চাটাও এখন তাকে ভালোই পছন্দ করে। ভানু এই কথা শুনে অবাক হয় আর জিজ্ঞেস করে, বাচ্চা? কার বাচ্চা? যোগেশ জানায়, তোর মেয়ে তিতলি, 8 বছর হয়েছে তার। এই কথায় তো রীতিমতো নির্বাক হয়ে যায় ভানু। সে এবার এই অনুভূতিটা কিভাবে সামাল দিবে সেটাই সে ভেবে পাচ্ছিল না। কত কিছু তার পেছনে ছুটে গেছে যে সে আজ হিসেব মিলিয়ে উঠতে হিমশিম খাচ্ছে। মেয়ের কথা জানার পর তার মন সামলে ওঠা আরো বেশি কঠিন হয়ে উঠেছে। ওইদিকে রূপা তার মেয়ের দিকে তাকিয়ে একভাবে কান্না করছিল, আর ভানুর এই খবরটা পেয়ে সে একা একা নিজেকে আয়নায় দেখছিল। আবারও কারো বউ সাজাটা কত কঠিন হতে চলেছে সেটাই সে ভেবে যাচ্ছিল। পরদিন ভানু সূর্যর সাথে আবারও দেখা করে। সেখানে সে অনেক কিছু নিয়েই কথা বলে। কথা বলা শেষে সূর্য ভানুকে বলে একবার বাড়ি এসে চা খেয়ে যেতে। ভানু জানায়, আসবো, আছি তো কিছুদিন, ঠিক ঘুরে ঘুরে আসবো। সূর্য ঘরে যাওয়ার পর বাইরে তিতলির বল এসে পড়ে। এক মুহূর্তের জন্য ভানু থেমে যায়। সে আশা করছিল হয়তো তার মেয়েকে সে দেখতে পাবে, কিন্তু না, রূপা এসে বলটা ভেতরে নিয়ে চলে যায়। এদিকে যোগেশ ভানুর টিচারকে একটা চিঠির খাম দিয়ে বলে, এখানে 3 লাখ টাকা আপনার কোনো স্টুডেন্ট হয়তো বা পাঠিয়েছে। টিচার বলে, এত টাকা? কিন্তু কেন আর কিসের জন্য? যোগেশ তখন বলতে থাকে, সেটা আমি কিভাবে জানবো? বেশি মনে হলে আমাকে কিছু দিয়ে দিয়েন, আমি এত কিছু ভাববো না কে আর কেন পাঠিয়েছে। আর হ্যাঁ, শুনেছি আপনার বাড়ির ছাদ দিয়ে পানি পড়ছে, সেটা মেরামত করিয়ে নিবেন, তারপর নিজের চিকিৎসাও করিয়ে নিবেন। এসব শুনে টিচার ভাবে তাহলে এখনো আমাকে সবাই ভুলে যায়নি। অন্যদিকে ভানু আসে সেই পুলিশের কাছে, যার কাছে তার বাবা 10 বছর আগে এসেছিল রবির বিচারের জন্য। ভানু পুলিশকে বলে গত 10 বছর আগে রবিকে হত্যা করা হয়, কারা খুন করেছিল
আর কারা টিচার সূর্যকে উঠিয়ে নিয়ে মারধর করেছিল? আমার এই দুটি প্রশ্নের উত্তর চাই, বলো। পুলিশ তখন গড়িমসি করতে থাকে আর বলে, হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু কেস তো অনেক পুরনো, তাই বলা মুশকিল। তাছাড়া প্রতিদিন আমাদের কাছে কত কেস আসে, আমি ফালতু কেস নিয়ে কেন পড়ে থাকবো? তাছাড়া আপনি জেনেই বা কি করবেন, আপনার কি লাভ? তখন একটা আইডি কার্ড দেখায় ভানু, আর এটা দেখেই তো ভয়ে সারসার করে ওঠে পুলিশ। ভানু তখন জিজ্ঞেস করে কারা মেরেছিল। পুলিশ এবার বলে যোগিন্দার, তারা অবৈধ ব্যবসা করে। ভানু তখন জিজ্ঞেস করে, সেদিন মারপিট করার সময় তুমি উপস্থিত ছিলে, তাও গ্রেফতার করনি কেন? পুলিশ বলে, আমার উপরের মহলের প্রেশার ছিল স্যার, তাই পারিনি, আমাকে মাফ করে দিন প্লিজ। ভানু তখন একটা ছবি দেখিয়ে বলে, কে সে চেনো? পুলিশ জানায়, হ্যাঁ সূর্যবাবুর বড় ছেলে, সে পালিয়ে গিয়েছিল। ভানু বলে, তারপর তাকে মেরে ফেলা হয়, আর কেউ তার হেল্প করতে আসে না। এসব খুব খারাপ হয়েছে অফিসার। এই বলে সে চলে যায়, পুলিশকে প্রাণে মেরে ফেলে। পথে ভানু কিছু কমলা নিয়ে যায়, আর যোগিন্দারের গাড়ি দেখে ফেলে দেয় রাস্তায়। যোগিন্দার বলে, কি হয়েছে চাচা? ভানু বলে, আমার কমলাগুলো পড়ে গিয়েছে। 1 মিনিট, আমি একটা রেখে দিলাম, আর একটা আমার ভালোবাসা হিসেবে তুমি রেখে দাও। যোগিন্দার তখন থ্যাঙ্কস বলে সেটা নিয়ে চলে যায়, আর মাঝপথে এই ব্লাস্ট হয়ে যোগিন্দার মারা যায়, কারণ সেটাতে ছিল বোম। অন্যদিকে যোগেশকে তিতলি এসে বলে, আমার জন্য কি কোনো চিঠি আছে? থাকলে দাও। যোগেশ তখন বলে, হ্যাঁ আছে তো, কিন্তু এখন অফিস বন্ধ। রূপা তখন বলতে থাকে, তিতলি চলো এখন। তিতলি বলে, তাহলে আমি কাল আসবো, আমার ছুটি আছে, তখন দিয়ে দিও। যোগেশ বলে, কাল তো আমার ছুটি, তাই তুমি অন্য দিন এসো, না হয় আমি চিঠিটা খুঁজে বাড়ি দিয়ে আসবো। ঠিক আছে। তিতলি বলে, ওকে। এরপর সে জিজ্ঞেস করে, আর মা আমাকে কে চিঠি লিখেছে বলো তো? রূপা কিছু না বলে তাকে যেতে বলে। যোগেশ তখন রূপাকে বলে, 28 তারিখ দেখা হবে, কি গিফট আনবো তোমার জন্য? রূপা বলে, আমি যে গিফট চাইবো সেটা তুমি কখনোই আমাকে দিতে পারবে না দাদা, তবে বিয়েতে অবশ্যই এসো। এদিকে ভানু আসে তার মাকে দেখতে। সে লুকিয়ে লুকিয়ে তার মা আশাকে দেখছিল, আর তার সাথে কাটানো মুহূর্তগুলো মনে করছিল। ভাবতে ভাবতেই সে দরজায় বেল বাজায় আর বলে, মিস্টার সূর্য আছেন? আশা বলে, না, উনি কাজে টাউনে গিয়েছেন। ভানু তখন জানায়, আমি ওনার মর্নিং ওয়ার্ক পার্টনার। আচ্ছা, উনি আসলে বলবেন আমি এসেছিলাম, মানে মিস্টার ইন্দ্র এসেছিলেন, আর আমি কিছু ফ্রেশ কমলা এনেছি, সেই সাথেই কেকটা, স্ট্রবেরি ক্রিম কেক। আশার চোখে তখন পানি এসে পড়ে। ভানু জিজ্ঞেস করে, কি হয়েছে? উনি কি এই কেক পছন্দ করেন না? আশা বলে, কিছু মনে করবেন না প্লিজ, আর চলে যান এই কেকটা নিয়ে, আমি এই কেকটা রাখতে পারবো না। ছদ্মবেশী ভানু বলতে থাকে, সে কি, কেন? একটা কেকই তো এনেছি। আশা বলে, দেখুন আমার স্বামী এই কেকটা পছন্দ করেন না, প্লিজ নিয়ে যান। ভানু তখন বলে, আচ্ছা ঠিক আছে, আপনি নিজের খেয়াল রাখবেন, আমি যাচ্ছি, শুভরাত্রি। আশাও অজান্তে তার ছেলেকে আজ বিদায় জানিয়ে দেয়। সেখান থেকে ভানু ফেরার পথে দেখে তার মেয়ে তিতলি আসছে অনিন্দর হাত ধরে। এটা দেখে তার বুকটা মোচড় দিয়ে ওঠে, কারণ আজ অনিন্দর জায়গায় তার থাকার কথা ছিল, কিন্তু সে তার মেয়েকে দূর থেকেই দেখতে পাচ্ছে। ভাগ্য আজ তাকে তার মেয়ের সাথে দেখা করার পর্যন্ত অনুমতি দিচ্ছে না। এদিকে যোগেশ নিউজ শুনতে পায় যে আজ শহরে দুজন মারা গেছে খুব অদ্ভুতভাবে। একজন অফিসারকে নিজ থানায় মৃত পাওয়া গেছে, আর আরেকজন বোম ব্লাস্ট হয়ে মারা যায় পথে। তাই শহরে কারফিউ জারি করা হয়েছে, পুলিশ তদন্ত করছে এর পেছনে কে আছে। ভানু ফিরে আসার পর যোগেশ প্রশ্ন করে, এসব কি সে করেছে? ভানু বলে, আমি করলেই বাকি আর না করলেই বাকি, তোর মোবাইল আমার কাছে আছে, 28 তারিখ যাওয়ার আগে আমি দিয়ে যাব, আর আমার মোবাইল 24 ঘন্টা ট্যাপ করা হয়, এটা মনে রাখিস। তাছাড়া আজ আমার সবার সাথে দেখা হলো, যাদের যাদের আমি দেখতে চেয়েছি, শুধু আর কি আমার মেয়েটার মুখ স্পষ্টভাবে দেখতে পাইনি। এদিকে রূপা তার আর ভানুর বিয়ের সব গয়নাগুলো আশাকে ফিরিয়ে দেয়। আশা এসব দেখে বলে, আমি এগুলো দিয়ে কি করব? আমি কি ঘরে পড়ে থাকবো, নাকি আমাদের সাথে সমস্ত বাঁধন ছিন্ন করার চেষ্টা করছো? তাহলে তিতলিকে কি করবে? ঠিক আছে যাও, তার অর্ধেকটা আমার বাড়ি রেখে যাও, সেটা পারবে তো? এমনভাবে সবকিছু ছিন্ন করা সহজ হয় না রূপা, তাই এসব করা বন্ধ করো। অন্যদিকে যোগেশকে ভানু বলে, এই যে স্ট্রবেরি ক্রিম কেক, আমার বাবার প্রিয় কেক, নে তুই খা। যোগেশ তখন খেয়ে থ্যাঙ্কস বলে। ভানু এরপর কিছু কেক যোগেশের মুখে লাগিয়ে দেয় আর বলে, যেদিন রবি মারা যায় সেদিন সে বাবার জন্য এরকম একটা স্ট্রবেরি কেক নিয়ে ফিরছিল। তারা তাকে পথে পেয়ে এমন ভাবে খুন করে যে সেই কেকটা তার রক্তে মাখামাখি হয়ে যায়। কেউ দেখে বলতে পারছিল না কোনটা স্ট্রবেরি ক্রিম কেক আর কোনটা আমার নিরপরাধ ভাইয়ের রক্ত। কেউ পারেনি রে বলতে। তাহলে তুই আমাকে আজ প্রশ্ন করার সাহস কিভাবে পাচ্ছিস? তুই কি জানিস আমি কি কি সহ্য করে এত দূরে এসেছি? আমার পরিবারের সবার ভেঙে চুরে যাওয়া জীবন তুই কতটুকু দেখেছিস? যতটা আমি দেখেছি। আমার ফুলের মতো সুন্দর পরিবারের ধ্বংস
আমি নিজ চোখে দেখে তবেই আজ এই জায়গায় দাঁড়িয়ে আছি। তাই আমাকে আর প্রশ্ন করবি না আমি কি করছি আর কেন করছি এই সব নিয়ে। এই বলে সে রেগে গলা চেপে ধরে যোগেশের। যোগেশ তখন কান্না করতে শুরু করে। সে অজান্তেই তার বন্ধুর মনের আঘাতে আবারও আঘাত করে ফেলেছে, যা সে কখনোই চায়নি। ভানু তখন বলতে থাকে, যোগেশ, বাবা আমাকে অনেকগুলো হোমওয়ার্ক দিয়েছে রে, সেগুলো সমাধান না করলে আমি মরেও শান্তি পাবো না। আমাকে যে সেসব যে করেই হোক করতে হবে। অন্যদিকে সূর্য রূপাকে বলে, আমি সমস্ত এফডিআর ব্যাংক অ্যাকাউন্ট তোমার কাছে ট্রান্সফার করে দিব। তাছাড়া আরও কিছু আছে কাগজপত্র। এরপরই সে জিজ্ঞেস করে, কি হলো, গয়নাগুলো মা ফেরত রাখেনি? রূপা বলে, না। সূর্য তখন বলে, আমি কাল তোমাকে আশীর্বাদ করব, তখন একটা নতুন শাড়ি আর এই গয়নাগুলো পরে এসো, ঠিক আছে? আমার খুব ভালো লাগবে, আমি খুব খুশি হব তোমার বিয়েতে মা বাবার দায়িত্ব পালন করতে পারলে, কারণ এটা যে আসলে এখন আমার অনেক বড় একটা দায়িত্ব। অন্যদিকে ভানু স্বপ্নে দেখে সে দাঁড়িয়ে আছে একটা বরফে ঘেরা জায়গায়। হঠাৎ সেখানে তার মেয়ের বলটা আসে। তিতলির বলটা দেখেই ভানু সেটা হাতে নিয়ে নেয়, আর সেটা হাতে নিতেই ভেসে আসে রূপার ডাক। রূপা তাকে ভানু ভানু বলে বারবার ডাকছিল। ভানুও তখন এই ডাক শুনে দৌড়াতে থাকে, কারণ হঠাৎই একটা তুষার ঝড় আসছিল। কিন্তু ভানু পালাতে গিয়েও পড়ে যায় সেখানে, আর তুষারপাত তাকে ঘিরে ফেলে। ঠিক তখনই ভানুর ঘুম ভেঙে যায়। এই স্বপ্ন দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায় আর ভয়ে ঘামতে শুরু করে। এরপরে ঘুম থেকে উঠে হাঁটতে আসে ভানু তার বাবার সাথে। ছদ্মবেশী ভানুকে তখন সূর্য বলে, আমার বড় ছেলেটা হঠাৎ হারিয়ে গেল। তখন আমরা জানতে পারি আমার বৌমা প্রেগনেন্ট। এই কথা শোনার পর মাথার উপর যেন আকাশ ভেঙে পড়ল আমাদের। কোনো রাস্তায় তাকে সাজেস্ট করতে পারছিলাম না, কি বা বলতাম তাকে। এরপরই খবরের কাগজে বের হলো আমার ছেলেটা মারা গেছে। এটা শুনে ছদ্মবেশী ভানু জিজ্ঞেস করে, কোথায় ছিল সে? সূর্য তখন বলে, শুনেছি অরুণাচল প্রদেশে। যাই হোক, বাদ দিন এসব কথা, বলেই বার কি হবে। পরশু আমাদের বৌমার বিয়ে, আর এরপরই আমাদের ছুটি। আমি এতটাই চাই সে যেন খুশি থাকে। মেয়েটা অনেক বেশি ভালো, তাই তার জীবনটা যেন সুন্দর হয়, আমার সবসময় এটাই আশা। এখন চলুন তো ভেতরে যাই। কিন্তু ভানু তখন বলে, না না, আমার একটু কাজ আছে, এখন আসতে পারবো না। সূর্য বলতে থাকে, দেখুন, আজ কোনো অজুহাত আমি শুনবো না, চা খেয়ে তবেই যাবেন, চলুন বলছি। ভানুও তখন আর তাকে মানা করতে পারে না, সে ভেতরে আসে তার সাথে। তখন তার বারবার মনে পড়তে থাকে এই জায়গার সাথে জড়িয়ে থাকা সমস্ত স্মৃতিগুলো। ঘরে আসার পরই মিস্টার সূর্য আশার সাথে পরিচয় করিয়ে দেয়। এরপর রূপা সেখানে আসলে সূর্য বলতে থাকে, এই হচ্ছে রূপা, আমার ছেলের বউ। সে থাকলে ঘরটা অন্য রকম থাকে। রূপা তখন ছদ্মবেশী ভানুকে প্রণাম করতে যায়, কিন্তু তখন ভানু তার হাত ধরে বলে, সহজেই মাথা নত করে দিও না, কখনো না। হাত জোর করে এই শ্রদ্ধাটুকুই যথেষ্ট। শুনলাম তোমার কাল বিয়ে, খুব ভালো, আমি আশীর্বাদ দিচ্ছি, সবসময় যেন হাসি খুশি থাকো। রূপা তখন তাকে বলতে থাকে, আচ্ছা আপনি চাটা খেয়ে নিন, আমি একটু আসছি। এরপর সে বলতে থাকে, এই তিতলি, তোর কি খাওয়া শেষ হলো? এই বলেই রূপা সেখান থেকে চলে যায়। ভানু চা খাওয়ার সময় 3 চামচ চিনি নেয়। এই ব্যাপারটা আশাও খেয়াল করে আর বলতে থাকে, আপনি তো একদম আমার ছেলে ভানুর মতো। আমার বড় ছেলেও 3 চামচ চিনি ছাড়া চা পছন্দ করতো না। সূর্য তখন বলে, হ্যাঁ, আমরা তখন তাকে বলতাম যে সে তো চা না, বরং ডেজার্ট খায়। তখনই সেখানে তিতলি আসে, আর আশা তখন ছদ্মবেশী ভানুকে বলে, ও তিতলি, আমার বড় ছেলের মেয়ে। তিতলি তখন সূর্যকে বলে, দাদু, উনিকে? আশা বলতে থাকে, উনি তোমার দাদুর মতোই আর একজন দাদু। তিতলি তখন ভানুকে বলে, ও আচ্ছা, আপনার চুল মেয়েদের মতো বড় বড় কেন? ভানু এর উত্তরে বলতে থাকে, আসলে মা, আমি তো খুব বিজি থাকি, তাই চুল কাটার সময়ই পাই না। তা তোমার নামটা কি মা? তিতলি জানায়, আমার নাম তিতলি, আপাতত তিতলি সিংহ আছি, তবে কাল তিতলি মিত্র হয়ে যাব। তারা কথা বলছিল, তখনই রূপা আসে, আর এসেই তিতলিকে স্কুলের জন্য নিয়ে চলে যায়। তাদের এই যাওয়াটা ভানু পেছনে দাঁড়িয়ে দেখে যাচ্ছিল। তারপরে সে তিতলির স্কুলের সামনে যায়, তাদেরকে সেখানেও সে আড়াল থেকে দেখে। ফিরে এসে সে দেখা করে অনিন্দর সাথে। অনিন্দ ভানুকে, অর্থাৎ বুড়ো লোকটাকে তার ঘরে দেখে হঠাৎ চমকে যায়। ভানু তখন বলে, আসলে আমি তোমার ওয়াশরুমটা ইউজ করেছি তোমার বন্ধুর অনুমতি নিয়ে। অনিন্দ তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না, আপনি বলুন, আমি আপনাকে কিভাবে হেল্প করতে পারি? ভানু তখন বলে, আমার আসলে কিছু জরুরি কাজ আছে তোমার সাথে। আমি শুনেছি তুমি আগামীকাল বিয়ে করতে যাচ্ছ। আচ্ছা, আরো কথা বলার আগে আমি কি একটা গ্লাস পানি পেতে পারি? অনিন্দ তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই,
আমি এনে দিচ্ছি, 1 মিনিট। অনিন্দের পর পানি নিয়ে এসে দেখে ভানু মুখোশ খুলে বসে আছে তার আসল রূপে। ভানু তখন বলে, বসুন। যে লোকটা মারা যাওয়ার কারণে কাল আপনার বিয়ে হতে চলেছে, আমি সেই ভানু সিংহ। বসুন, কথা বলি। অনিন্দ তখন বসে পড়ে। সে একটু অবাকই হয়েছিল। এরপর ভানু বলতে থাকে, দেখুন, আমার হাতে খুব অল্প সময় আছে। বলতে গেলে আমার কাছে কোনো সময়ই নেই। রূপার তিতলি কাল থেকে আপনার দায়িত্ব হবে। রূপার মতো মেয়ে পাওয়া খুবই দুষ্কর। রূপা আমার স্ত্রী, তাই বলে এই কথাটা আমি বলছি না, বরং সে সত্যিই খুব ভালো একটা মেয়ে, যার সাথে একটা জীবন কাটিয়ে দিলেও কম মনে হবে। তাই বলছি, আপনি খুব ভাগ্যবান যে আপনি তাকে পেয়ে যাবেন। অনিন্দ তখন বলতে থাকে, কিন্তু আপনি ফিরে এসেছেন। ভানু বলে, না, আমি ফিরে আসিনি, বরং আমি শেষবারের মতো এসেছি, কারণ কিছু সমস্যার সমাধান করা এখনো বাকি ছিল। তবে আমি আর ফিরব না। এই কথা শুনে অনিন্দ জিজ্ঞেস করে, কেন কেন ফিরবেন না? তাদের প্রয়োজন আপনাকে। ভানু তখন বলতে থাকে, দয়া দেখাচ্ছেন? অনিন্দ বলে, না, আমি সত্যি বলছি, কারণ আমি সারা জীবন একাই ছিলাম, অনাথ বলে। তাই আমি যদি বিয়ে ক্যান্সেল করি তাহলে আমার খুব সমস্যা হবে না। আমার ফ্যামিলি নেই, তাই কারো অসম্মানও হবে না। তবে হ্যাঁ, বর্তমানে রূপা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাই আমি চাই তার সব সময় ভালো হোক, আর আপনি ফিরলে হয়েও যাবে ভালো। এসব শুনে ভানু বলে, যেহেতু সে আপনার জীবনের গুরুত্বপূর্ণ একজন মানুষ, তাই আমি আশা করব কখনোই তাদের আশাহত করবেন না আপনি। আর এই যে এই প্যাকেটে 15 লাখ টাকা আছে তিতলির ভবিষ্যতের জন্য। আমি আমার মেয়ের ব্যাপারে আগে জানতাম না, আমি এইবার ফিরেই তার অস্তিত্ব সম্পর্কে জানতে পারি। একবার মাত্র খুব কষ্টে তার সাথে আমার দেখা হয়েছে, কিন্তু আমার চিন্তা সবচেয়ে বেশি রূপাকে নিয়ে। অনিন্দ বলে, হ্যাঁ, সে এখনো আপনার সাথে কাটানো সব স্মৃতি নিয়ে আমার সাথে কথা বলে। এটা শুনে ভানু বলে, জানি, কারণ সে আমাকে খুব বেশি ভালোবাসে, যে খুব বেশি। তবে একটা ভুল কখনো করবেন না। অনিন্দ জিজ্ঞেস করে, কি? ভানু তখন বলতে থাকে, রূপাকে এটা বলবেন না যে আমি ফিরে এসেছিলাম, তাহলে সে জীবনেও আপনার কাছে আসবে না, কারণ আমি তার প্রথম ভালোবাসা। আজও একইভাবে আছি তার কাছে, বুঝলেন? আর স্যার, প্লিজ আমার মা বাবার একটু যত্ন করবেন, খেয়াল রাখবেন। 2টা ছেলে হারিয়ে তারা এখন নিঃসঙ্গ। অনিন্দ এসব শুনে জিজ্ঞেস করে, তাহলে আপনি কোথায় যাচ্ছেন বলুন তো? আর এইভাবে বলছেন কেন? আমাকে প্লিজ মিথ্যা বলবেন না, সত্যি বলুন, কোথায় যাবেন আপনি? ভানু তখন একটা কবিতা বলে, যার মানে দাঁড়ায় সে মারা যেতে চলেছে। অনিন্দ এই কবিতার মানে জানতো, তাই সে রিকোয়েস্ট করে বলে, ভানু প্লিজ যাবেন না, থেকে যান, আমি সব ম্যানেজ করে নিব, প্লিজ থেকে যান, এইভাবে চলে যাবেন না। ভানু তখন বলতে থাকে, কবিতার মানে জানেন যখন প্রশ্ন করছেন কেন তাহলে? ভানুর চোখ দিয়ে তখন অশ্রু গড়িয়ে পড়তে থাকে। ঠিক ওই সময় কল আসে, আর ভানু অনিন্দকে বলে, কে আসছে বাইরে দেখুন তো। অনিন্দ জানায়, রূপা। ভানু তখন টাকাটা দিয়ে বলে, প্লিজ এটা রেখে দিন, আর রূপার ভালো করে খেয়াল রাখবেন। আর একটা কথা, রূপার কিন্তু বেগুনে অ্যালার্জি আছে, প্লিজ খেয়াল রাখবেন, আমি এখন যাচ্ছি। এই বলেই ভানু সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সেখানে রূপা এসে বলে, এখানে গেস্ট হিসেবে শেষবার আসলাম, কাল থেকে এটাই আমার ঘর হয়ে যাবে বলো। অনিন্দ বলে, হ্যাঁ রূপা। রূপা এরপর বলতে থাকে, কি অবস্থা করে রেখেছ ঘরের? অনিন্দ বলে, ব্যাচেলার পার্টি ছিল, আর কাজ করে সবাই ঘুমিয়ে পড়েছিল, তাই কিছু গোছানো হয়নি। তখন রূপা অনিন্দর দিকে তাকিয়ে থাকে, অনিন্দও তাকিয়ে থাকে, কিন্তু ভানুর কথা মনে পড়ায় সে সাথে সাথে চোখ সরিয়ে নেয়। রূপা জিজ্ঞেস করে, কি হয়েছে? অনিন্দ বলে, কই না তো, কিছু না। এই বলে সে রূপাকে জড়িয়ে ধরে। রূপা এখন মন থেকে তাকে গ্রহণ করে নিয়েছে নিজের জীবন সঙ্গী হিসেবে, তাই তারও কোনো দ্বিধা থাকে না। এদিকে এই দুজনকে একসাথে বাইরে থেকে দেখে ভানু, আর অবশেষে সে রূপাকে হারিয়ে ফেলার সেই ফাইনাল দৃশ্যটাও দেখে যায়। রাতের বেলা যোগেশ ভানুকে বলে, তোর শেষ ইচ্ছা থাকলে আমাকে বল, আমি চেষ্টা করব সেটা পূরণ করার। ভানু বলে, বসে পড়, কথা বলিস না। যোগেশ তখন বলতে থাকে, আমি আজ আন্টির সাথে দেখা করেছি, উনি খেতে বলেছিলেন আমাকে, আমি বললাম আমার কাজ আছে প্যাক করে দিতে। আন্টির হাতের রান্না অনেকদিন তুই খাস না, খেলে বল, আমি গরম করে দিব। কিরে ভানু, বল তুই কি চাস, আমি সব করব। ভানু তখন বলতে থাকে, ছোটবেলায় আমরা গেম খেলতাম, যেখানে যা বলবো তাই করতে হবে, না হলে হেরে যেতে হয়, তাহলে আজ সেটা খেল, গান গা তুই। যোগেশও তখন গান গায়। ভানু বলতে থাকে, নাচ কর। যোগেশ নাচও করে। ভানু এরপর বলে, হাস তো দেখি। এই সময় যোগেশ কান্নায় ভেঙে পড়ে। ভানু তখন যোগেশকে জড়িয়ে ধরে বলে, ছোটবেলায় কখনো তুই আমার কাছে হারিসনি, আজ প্রথম হেরে গেলি যোগেশ। আমি যা করছি তা আমার জব, তাই যোগেশ প্লিজ প্রশ্ন করিস না। যোগেশ বলতে থাকে, ভাই প্লিজ পেছনের দরজা দিয়ে পালিয়ে যা, কেউ জানতে পারবে না।
এইভাবে মরে যাস না রে। ভানু বলে, আমার জন্য সব রাস্তা বন্ধ হয়ে গেছে। আমি কোনো দোষ না করেও মৃত্যু আমাকে চারিদিক থেকে তাড়া করছে। আমি আর মৃত্যুকে ভয় পাই না। যোগেশ তখন জিজ্ঞেস করে, আত্মহনন করবি? এটা তো পাপ ভানু। ভানু বলে, তুই যাকে দেখছিস সে ভানুর আত্মা, আর আত্মার কিসের পাপ বল? যোগেশ বলতে থাকে, ভানু প্লিজ তুই থানায় গিয়ে আত্মসমর্পণ করে দে, তাহলে তুই অন্তত বেঁচে তো থাকবি। আমি আমার লয়ার বন্ধুদের হাতে পায়ে ধরে বলবো তারা যেন তোকে বাঁচিয়ে নেয়। তোর পরিবারের সাথে যারা খারাপ করেছে তারা সবাই মারা গেছে, তাহলে কেন তুই নিজেকে শেষ করবি ভানু? ভানু তখন যোগেশের মাথায় বন্দুক ধরে আর বলে, তুই আমার একমাত্র প্রমাণ। আমি চাইলেই তোকে মারতে পারি, কিন্তু আমি তোকে বিশ্বাসও করি, তাই প্লিজ আমার বিশ্বাসটা রাখিস ভাই। এবার মাঝরাতে যখন যোগেশ ওঠে তখন দেখতে পায় ভানু নেই, অর্থাৎ সে মিশনে চলে গেছে। এবার পরদিনই বিয়ে হতে শুরু হয় রূপার। অন্যদিকে ভানু মৃত্যুর দিকে এগিয়ে যায়। একটা সময় পর বোমটা ব্লাস্ট হয় আর অনেক কিছু সেখানেই শেষ হয়ে যায়। রূপারও বিয়েটা হয়ে যায়। যোগেশ তখন তার আর ভানুর ছোটবেলার স্মৃতিচারণ করতে চলে যায়। সে তো জানেই যে ভানু আর নেই। ভানু চিফকে তার বিয়ের রিং দিয়ে গিয়েছিল তার মৃত্যুর পর কবর দিয়ে দিতে। তার ইচ্ছা মতোই সেই রিংটাকে বরফ চাপা দিয়ে চিফ চলে যায়। আর এরই সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়। ভানুর মতো যারা এরকম সিক্রেট মিশনে থাকে তাদের সবারই জীবনের শেষটা হয়তো এমনই হয়। যাক, এই তো ছিল আজকের গল্প। ভানুর জীবনের এই গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।